বিসমিল্লাহ। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের হাবিজাবি দু একটা জিনিস স্যার যেগুলো শিখাইছে, অনেকের প্রবলেম আছে, আমারও প্রবলেম আছে। আমি যতটুকু বুঝি চেষ্টা করব বোঝানোর, বাকিটা আল্লাহ তালার ইচ্ছা, যতটুকু আপনাদের ব্রেনে আর আমার ব্রেনে কুলায়। আচ্ছা, শুরু করি। এখানে প্রথমত তিনটা জিনিস স্যার শিখাইছে আসলে, স্লাইডে যেটা ছিল ক্লাসে স্যার যতটুকু শিখাইছে। প্রথম ছিল স্কেলিং, তারপর হচ্ছে লেটারিং, তারপর হচ্ছে লাইনগুলা। ড্রয়িংয়ের সময় আমরা কতগুলো লাইন ব্যবহার করব, এখানে 10টা লাইন সম্ভব স্যার আলোচনা করছে। স্কেলিংয়ের জিনিস আসি। স্কেলিং আসলে কিছুই না, আমরা যখন কোনো কিছু লিখবো, লেখার সময় সেই লেখাটার সাইজটা কীরকম হবে, মানে সাইজ বলতে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, তার যে অনুপাত সেই অনুযায়ী লেখাটা কীরকম হবে সেইটাই মেনলি স্কেলিংটা বোঝায়। তাহলে সেটা ফুল সাইজ হতে পারে, এনলার্জমেন্ট স্কেল হতে পারে, রিডাকশন স্কেল হতে পারে। ফুল সাইজের রেশিও 1:1, এনলার্জমেন্ট স্কেল যেটা 2:1, রিডাকশন স্কেল 1:2। এই 1, 2 এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য, প্রস্থ, দৈর্ঘ্য, প্রস্থ। আমরা যে কোনো লেখার সময় এই স্কেলটা ফলো করব, যে কোনো একটা স্কেল ফলো করলেই চলবে। তো আপাতত স্যার আমাদের এইটা প্রেফার করছে, এটা আমরা ফলো করতে পারি। আচ্ছা, দেন হচ্ছে লেটারিং। লেটারিংয়ের যেটা নাম দেওয়া, সিঙ্গল স্ট্রোক গথিক লেটারিং। এত কিছু বুঝি না, স্যার যেটা দেখাইছে সেটা দেখেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেটারিংয়ের জন্য আমি একটু বক্স করে রাখছি। লেটারিং কীভাবে করবো, তো সবগুলো সাইজ হচ্ছে 1:1, অর্থাৎ দৈর্ঘ্য যেমন হবে প্রস্থ যেমন হবে, বর্গাকার। আচ্ছা, এখানে আমরা কীভাবে লিখবো, যদি আমি এ লিখি, এটা হচ্ছে একদম এই পর্যন্ত আসবে, মানে অর্থাৎ তার দৈর্ঘ্য যেমন প্রস্থ তেমন সেম। বি যদি লিখি, একদম এখান থেকে শুরু করে বি। আমি ভালো আঁকতে পারি না, অনেকে ভালো আঁকতে পারে, যারা পারেন তারা হেল্প করবেন। এটা হচ্ছে সি, মানে দৈর্ঘ্য প্রস্থ সব সেম রাখতে হবে আর কি। হচ্ছে ডি, আর এই হচ্ছে আমাদের ই। আশা করি বুঝতে পারছেন, ইজি বিষয় একেবারে। আচ্ছা, তাহলে আমাদের 1 গেল, 2 গেল, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লাইনগুলা। লাইনগুলাতে সবারই প্রবলেম, আমারও প্রবলেম, বাকিটা আল্লাহর ইচ্ছা। প্রথমে কি আছে, অবজেক্ট লাইন বা ভিজিবল লাইন। হ্যাঁ, প্রথমে আছে কি অবজেক্ট লাইন বা ভিজিবল লাইন। আচ্ছা, অবজেক্ট লাইন। আচ্ছা, অবজেক্ট মানে মেনলি কী বুঝবো? অবজেক্ট বলতে আমাদের প্রধান যেই বিষয়টার বা প্রধান যেই জিনিসটার আমরা ড্রয়িং করতেছি, সেই জিনিসটার সাইজ, রিয়েল সাইজ অনুযায়ী যেই আউটলাইনটা হবে সেটাই হচ্ছে অবজেক্ট লাইন। যদি বিস্তারিত মানে বোঝায় বলি, খেয়াল করেন। যদি আমি বলি আমি একটা বক্স আঁকতে চাচ্ছি, একটা বক্স দেখতে এরকম। আচ্ছা, তো এই বক্সটার মেইন শেপটাই এরকম। তো এই যে মেইন শেপটা, এই শেপ দেওয়ার জন্য আমরা যে লাইনটা ব্যবহার করছি, এটাই হচ্ছে অবজেক্ট লাইন। আচ্ছা, আরেকটু যদি ক্লিয়ারলি বোঝাই, ধরেন একটা স্ক্রু নাট আছে, এটা একটা নাট, তাই না? তো এই নাটের মেইন তার বডি কোনটা, এটাও তার বডি পার্ট, এটাও তার বডি পার্ট। তাহলে এই বডি পার্টটা যে যেটা তার যে লাইনগুলো দ্বারা আমরা আঁকছি, এই লাইনটা তার বডি পার্ট বোঝায়, এই লাইনটা তার বডি পার্ট বোঝায়, এই লাইনটা প্রত্যেকটা মানে একদম বাইরের স্পেসিফিক যে লাইনগুলো তার বডি পার্ট বোঝায়, এটা হচ্ছে অবজেক্ট লাইন। তো এই অবজেক্ট লাইনের দুইটা বৈশিষ্ট্য আছে। কী বৈশিষ্ট্য? এক, এটা হচ্ছে কী হতে হবে, মানে এটা হচ্ছে সেগুলো যারা হচ্ছে অল ভিজিবল আউটলাইন, মানে কোনো একটা বস্তুর ভিজিবল আউটলাইন যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে, সেইগুলো হচ্ছে আমাদের অবজেক্ট লাইন। একটা জিনিস খেয়াল করেন, এই বস্তুটার যদি আমরা সামনের দিক চিন্তা করি, পিছনের দিকটা কিন্তু দেখা যাচ্ছে না। তো পিছনের দিক যেহেতু দেখা যাচ্ছে না, পিছনের দিকটা কেমন, তার কোনো লাইনও কিন্তু নাই। যেহেতু লাইন নাই, তাই সেটা অবজেক্ট লাইনও না। ক্লিয়ার? মানে যেই লাইনগুলো আমরা দেখতে পারতেছি ভিজিবল, অবজেক্টের বাইরের দিকে আমরা চোখ দিয়ে যেটা দেখতে পারতেছি, সেই লাইনগুলো যেটা আঁকবো সেটা হচ্ছে অবজেক্ট লাইন। আচ্ছা, হয়তো বেশি পেঁচাই ফেলছি, আসলে বেশি পেঁচানোর কিছু না, এই হচ্ছে কথা। আরেকটু যদি ইজিলি বোঝা যায়, আচ্ছা আরেকটু ইজিলি বোঝা যায়, যেমন ধরেন এটার কথা যদি চিন্তা করি, এইভাবে যদি রাখি, তাহলে জিনিসটা দেখতে কেমন, এটা যদি আঁকা হয়, মেয়েকে দেখাই কেমন আঁকা হবে। আঁকা হলে এরকম দেখা যাবে, এরকম ছিল না?
এরকম ছিল, নিচে একটু এরকম ছিল, ঠিক আছে। যদি এরকম রাখা হয়, হ্যাঁ খেয়াল করেন, যদি এরকম রাখা হয় তো এরকম দেখা যাচ্ছে। তাহলে তাহলে এই যে লাইনগুলো আমি আঁকছি চার কোনায়, আবার নিচে একটু দাগ দিলাম, এইগুলো হচ্ছে ভিজিবল লাইন। কিন্তু বাস্তবে এটার পিছনে কিন্তু আবার এরকম দেখতে, তাই না, এরকম দেখতে। তো আমি যদি এইভাবে আঁকতাম তাহলে এই ক্ষেত্রে আবার অবজেক্ট লাইনগুলো কিন্তু আবার বাড়াইতে হইতো, কারণ এই পাশে এই একটা অংশ বাড়তি আসছে। তার মানে অবজেক্ট লাইন কোনটা, আমি যেই অংশ থেকে আঁকি না কেন, যে চারপাশে যে ভিজিবল লাইন আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই হলো অবজেক্ট লাইন। আশা করি এখন ক্লিয়ার। ওকে, নেক্সট। ও হ্যাঁ, অবজেক্ট লাইন তাহলে কী হবে, দুইটা তথ্যের কথা বললাম, একটা হচ্ছে ভিজিবল আউটলাইন যেগুলো সেটা, আর দুই হচ্ছে এটা ঠিক হবে। এই অবজেক্ট লাইন আমরা যখন আঁকবো সেটা অন্যান্য লাইনগুলোর তুলনায় ঠিক হবে, কারণ এটাই মেইন অবজেক্টকে বোঝাচ্ছে। ক্লিয়ার? ওকে, এবার বিতে যাই। বিতে কী ছিল আমাদের, হিডেন অথবা ড্যাশড লাইন। আচ্ছা, এইমাত্র কি বললাম, যেগুলো আমরা দেখতে পারতেছি যে লাইনগুলো সেগুলো হচ্ছে অবজেক্ট লাইন, আবার যে লাইনগুলো দেখতে পারতেছি না সেগুলো হচ্ছে হিডেন বা ড্যাশড লাইন। মনে করেন কোনো বস্তুর, আচ্ছা তাহলে আমাদের হিডেন লাইন যেগুলো সেগুলো দ্বারা মেনলি কী বোঝাচ্ছে আগে দেখি, মানে এটা কাদের জন্য হিডেন লাইনটা ব্যবহার করব। প্রথম কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে আমরা যে সকল ড্রয়িং করব সবগুলোই হচ্ছে 2D চিত্র। এখানে একটা 3D চিত্র দেখেন, এই চিত্রটা এটা তো আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে আঁকা যাবে না, যেটা আঁকতে হবে সেটা 2D। তাহলে এটা যদি 2D ভার্সন আঁকা হয় তাহলে দেখতে কীরকম হবে, এরকম দেখতে হবে। যদি আমি সাইড দিয়ে আঁকি, যদি আমি এই এক পাশের একটা সাইড চিন্তা করি, এই পাশ থেকে যদি দেখা হয় তাহলে দেখতে এরকম দেখা যাবে। এখন কথা হচ্ছে এখানে উপর থেকে একটা ডিটেল আছে, এই ডিটেলটা কি, যে মাঝখানে একটা গর্ত আছে, যেটা গর্তটা হয়তো নিচ পর্যন্ত এখানে গেছে, এই পর্যন্ত গিয়েছে গর্তটা, তাই না, এই পর্যন্ত গর্তটা আছে। কিন্তু এটা তো আমি 2D চিত্রে কীভাবে দেখাবো আসলে, তো ওইটা দেখানোর জন্যই আমাদের ব্যবহার হবে এই যে 2B হিডেন লাইন। হ্যাঁ, হিডেন লাইনগুলো ব্যবহার হবে। তো হিডেন লাইনের বৈশিষ্ট্য কী কী, প্রথম কথা হচ্ছে হিডেন লাইনগুলো ঠিক হবে না আর কি, থিন হবে, পাতলা হবে। কী হবে, পাতলা হবে। আর এটা কী হবে, এটা আরেকটা নাম হচ্ছে ড্যাশড লাইন। কী নাম, ড্যাশড লাইন, অর্থাৎ ড্যাশ ড্যাশ আকারে থাকবে আর কি। তো ড্যাশ ড্যাশ আকারে মেজারমেন্টটা আমাদের কীরকম হবে, মেজারমেন্টটা হচ্ছে আমাদের থাকবে আমাদের তাহলে ড্যাশটা আগে দেখি, ড্যাশটা কীরকম, একটা ড্যাশ, দেন গ্যাপ, আবার ড্যাশ, গ্যাপ, ড্যাশ, গ্যাপ, ড্যাশ, গ্যাপ, ড্যাশ, গ্যাপ, ড্যাশ, গ্যাপ, এভাবে করে। এটা হচ্ছে আমাদের বি, অর্থাৎ কি লাইন, হিডেন লাইন। মাথায় থাকতেছে না কিছু, হিডেন লাইন। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে এদের মেজারমেন্টটা কেমন। এই যে প্রতিটা ড্যাশ এটা হচ্ছে 2 মিলিমিটার করে, আর এই প্রতিটা গ্যাপ 1 মিলিমিটার করে। তাহলে এটা কখন ব্যবহার করব, যখন কোনো বস্তুর 3D চিত্রে যদি অন্য কোনো ডিটেল থাকে যেটা 2D চিত্রে বোঝা সম্ভব না, সেটা বোঝানোর ক্ষেত্রে। আরেকটা কথা 3, এটা হচ্ছে আমাদের এই যে অবজেক্ট লাইন, এটা কি অবজেক্ট লাইন না, এইমাত্র অবজেক্ট লাইন আমরা দেখে আসছি। এটা তো অবজেক্ট লাইন, যেটা খুবই ঠিক হবে, আর এখানে কোনো ড্যাশ ড্যাশ বা কোনো গ্যাপ নাই, সম্পূর্ণটাই বোঝাবে। আচ্ছা, তাহলে এখন এই যে আমরা হিডেন লাইন ব্যবহার করব, সেটা কি করবে, স্পর্শ করবে। সেটা হচ্ছে অবজেক্ট লাইনগুলোকে স্পর্শ করবে। আমরা যদি ওই গর্তটা চিন্তা করি তাহলে এটা দেখতে হয়তো এরকম দেখা দেবে। আচ্ছা, তো এটা কি করবে, এই অবজেক্ট লাইনকে স্পর্শ করবে, ছেদ করে কিন্তু যাবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি করবে, স্পর্শ করবে, স্পর্শ করবে কাকে, অবজেক্ট লাইনকে। আমার হাতের লেখা খারাপ, যতটুকু আছে এটাতে শুক্রিয়া করতে হবে। আচ্ছা, এটা গেল, তাহলে হিডেন লাইন বুঝলাম। এবার সিতে আসি। সিতে কি ছিল, সিতে ছিল আমাদের সেন্টার লাইন। সেন্টার লাইন কি, যে কোনো অবজেক্টের যদি সেন্টার বা মধ্যবিন্দু আমরা বুঝাইতে চাই, সেই ক্ষেত্রে সেন্টার লাইনটা ব্যবহার করব। এটারও মেজারমেন্ট আছে। এটা কীরকম, মেজারমেন্টটা আগে বলবো, আগে সেন্টারটা বোঝাই। ধরে নেন একটা বৃত্ত আছে, একটা বৃত্ত, এই বৃত্তের সেন্টারটা তো এইটা, তাই না, সেন্টার এইটা। তাহলে এই সেন্টার বোঝানোর জন্য আমরা হচ্ছে সেন্টার লাইনটা ব্যবহার করব। তাহলে সেন্টার লাইনটা মেজারমেন্টটা আমরা কীরকম রাখবো, সেন্টার লাইনে এখানে দুই ধরনের ড্যাশ আছে, এখানেও ড্যাশ থাকবে। কীরকম আগে দেখি, একটা বড় ড্যাশ, ছোট ড্যাশ, গ্যাপ আছে অবশ্যই মাঝখানে, ছোট ড্যাশ, দেন আবার বড় ড্যাশ, গ্যাপ, ছোট ড্যাশ। ড্যাশ বলা ভুল, মানে লাইন আর কি। তাহলে লার্জ লাইন, গ্যাপ, স্মল লাইন। তাহলে এই প্রত্যেকটার এদের অনুপাত কীরকম হবে বা এদের মান কীরকম হবে। এই লার্জ লাইন যেটা, সেটা স্যার বলেছে আমাদের দিতে হবে 6 মিলিমিটার। স্মল লাইন যেটা,
সেটা হচ্ছে 2 মিলিমিটার, আর এই যে গ্যাপ হতে হবে আমাদের 1 মিলিমিটার করে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে আমরা কীভাবে বসাবো, তাইলে এখানে তাহলে কীভাবে বসাবো, এখানে তাহলে একটা লার্জ লাইন, গ্যাপ, স্মল লাইন, দেন আবার বিষয়টা একটা মনে একটু পেঁচাল হয়ে গেল। আচ্ছা আমি একটু দেখতেছি। ওকে, তাহলে ঠিকই ছিল আসলে। তারপরে তাহলে কি বললাম, প্রথমে হচ্ছে আমাদের লার্জ লাইন যেটা হচ্ছে 6 মিলিমিটার, দেন 1 মিলিমিটার একটা গ্যাপ, 2 মিলিমিটারের একটা স্মল লাইন, দেন আবার কি আসবে, আবার হচ্ছে লার্জ লাইনটা আসবে, লার্জ লাইন, দেন গ্যাপ, স্মল লাইন, দেন আবার লার্জ লাইন। এই পাশেও আমরা যেহেতু কী করতেছি, একটা সেন্টার আঁকতে থাকছি, তাহলে সেন্টার হিসেবে এখানে আমাদের আরেকটা লার্জ লাইন লাগবে মাঝ বরাবর। আচ্ছা এটা আমার বাঁকা হয়ে গেছে, এটা হচ্ছে এখানে দিলে ভালো হতো, একই কথা, ব্যাপার না। দেন হচ্ছে গ্যাপ, স্মল লাইন, লার্জ লাইন, স্মল লাইন, লার্জ লাইন। আশা করি বুঝতে পারছেন। তাহলে এক কথায় এই লাইনটা কীরকম, সেন্টার লাইনটা কীরকম, সেন্টার লাইনটাও কী হবে এরকম, তার হচ্ছে 1 2 6 এভাবে করে তার মেজারমেন্টটা দিতে হবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে সেন্টার লাইনের পরে কি আছে, এরপরে আছে আমাদের এক্সটেনশন লাইন। সেন্টার লাইনের পরে আছে আমাদের এক্সটেনশন লাইন। এক্সটেনশন নামটা শুনেই বোঝা যাচ্ছে এক্সটেনশন মানে কি, লম্বা করা বা বড় করা। আচ্ছা, এটার সম্পর্ক থাকবে হচ্ছে অনেকটা অবজেক্ট লাইনের সাথে। খেয়াল করেন, যে কোনো একটা বস্তু আমরা যদি চিন্তা করি, এটা একটা বস্তু যেটা এই যে চারপাশের যে দাগটা দিলাম, চারটা হচ্ছে অবজেক্ট লাইন। এখন এই অবজেক্ট লাইন থেকে কোনো কিছু যদি বর্ধিত করি অথবা এক্সটেন্ড করি, তখন হচ্ছে সেটা এক্সটেনশন লাইন। কয়ভাবে বর্ধিত করা যায় একটু খেয়াল করো তো। এইখানে এটা টানলে এটা বর্ধিত করা যায়, এটা বর্ধিত করা যায়, এটা এইভাবে বর্ধিত করা যায়, এটা এইভাবে বর্ধিত করা যায়, এভাবে করা যায়, এভাবে করা যায়, এভাবে করা যায়, এভাবে করা যায়। আচ্ছা এটা উঠে না, এখন হয়তো বুঝতে পারছো। তাহলে চারপাশে এভাবে করে প্রত্যেকটা লাইন চাইলে বর্ধিত করা যায়, তাই না। এখন এভাবে তো আমাদের কিন্তু এভাবে করে তো লাভ নেই আসলে। এখন মেনলি এই যে এক্সটেনশন লাইনটা কী হবে, বর্ধিত করা হবে কিন্তু মাঝখানে একটা গ্যাপ রেখে। খেয়াল করো, এটা যদি অবজেক্ট লাইন হয়, তাহলে এই লাইনটা যদি আমি বর্ধিত করব, আর এটার মেনলি কাজ কি, এটার মেনলি কাজ হচ্ছে আমাদের যে অবজেক্ট লাইন আছে সেটার সীমানা বোঝানোর জন্য। পুরোটা দেখালে বুঝবা। তাহলে কি বললাম, এই লাইনটা আমরা বাড়াবো কিন্তু একটু গ্যাপ রেখে দিলাম। তাহলে এই পাশেও আমি যদি এই লাইনটা বাড়াইতে চাই, এই লাইনটা, তাহলে কি করব, মাঝখানে একটু গ্যাপ রেখে লাইনটা বাড়াইলাম। তাহলে এটা কি বুঝাইলো, এই রেখার সাথে যেহেতু এটা সমান্তরাল আছে, এই রেখার সাথেও এটা সমান্তরাল আছে, তাহলে এই যে দুইটা এক্সটেনশন লাইন, তাহলে এটা একটা এক্সটেনশন লাইন, এটা একটা এক্সটেনশন লাইন। এরা কি বোঝাবে, এরা বোঝাবে যে এই দুইটা লাইনের মাঝখানে দূরত্ব কতটুকু। কি বললাম, এই দুইটা লাইনের মাঝখানে দূরত্ব কতটুকু, এইটা বোঝানোর জন্য এই এক্সটেনশন লাইনটা ব্যবহার করা যাবে। আচ্ছা, তাহলে এটার মেজারমেন্ট কত হবে, এটার মেজারমেন্ট হবে 10 mm, ঠিক আছে। এটা 10 mm, এটা এখান থেকে এতটুকু 10 মিলিমিটার। আচ্ছা, এক্সটেনশন লাইনের পরে যেটা আসতেছে ইতে আসতেছে হচ্ছে আমাদের কি জানি, ডাইমেনশন লাইন। আসছে। তো ডাইমেনশন লাইন কি, ডাইমেনশন মানে কি বোঝায়, দৈর্ঘ্য বোঝা যায়। তাহলে ডাইমেনশন মানে এই যে দূরত্ব বোঝাবে আসলে। খেয়াল করো, এটা এক্সটেনশন লাইনের সাথে ম্যাচ করবে, মানে এটার সাথে একসাথে কাজ করবে। ডাইমেনশন লাইন আর এক্সটেনশন লাইন একসাথে কাজ করবে। এই যে আমি মাত্র কি বললাম, এইটা তো এক্সটেনশন লাইন দ্বারা কি বললাম যে এটার এই রেখা থেকে এই রেখার দূরত্ব কত সেটা বোঝা যাবে। তাহলে ওই দূরত্ব বোঝানোর জন্য তো লাইন আঁকতে হবে নাকি, আমরা এরকম লাইন আঁকি না দূরত্ব বোঝানোর জন্য। এই দুইটার মাঝখানে কতটুকু দূরত্ব, মাঝখানে যে কোনো মান, ধরো এটা 5 সেন্টিমিটার বা হাবিজাবি যেটা বললাম, তাহলে এটা 5 বোঝাচ্ছি। তাহলে এইটা 5টা বোঝানোর জন্য এই দুই পাশে দুইটা আমরা লাইন টানলাম না, অ্যারো দিয়ে। তাহলে এই যে অ্যারো দিয়ে যে লাইনটা টানলাম, মাঝখানে আবার একটা গ্যাপ আছে, তাহলে ম্যাচ করবে, মানে এটার সাথে একসাথে কাজ করবে। ডাইমেনশন লাইন আর এক্সটেনশন লাইন একসাথে কাজ করবে। এই যে আমি মাত্র কি বললাম, এইটা তো এক্সটেনশন লাইন দ্বারা কি বললাম যে এটার এই রেখা থেকে এই রেখার দূরত্ব কত সেটা বোঝা যাবে। তাহলে ওই দূরত্ব বোঝানোর জন্য তো লাইন আঁকতে হবে নাকি, আমরা এরকম লাইন আঁকি না দূরত্ব বোঝানোর জন্য। এই দুইটার মাঝখানে কতটুকু দূরত্ব, মাঝখানে যে কোনো মান, ধরো এটা 5 সেন্টিমিটার বা হাবিজাবি যেটা বললাম, তাহলে এটা 5 বোঝাচ্ছি। তাহলে এইটা 5টা বোঝানোর জন্য এই দুই পাশে দুইটা আমরা লাইন টানলাম না, অ্যারো দিয়ে।
তাহলে এই যে অ্যারো দিয়ে যে লাইনটা টানলাম, মাঝখানে আবার একটা গ্যাপ আছে, তাহলে এই অ্যারোযুক্ত যেই পুরাটা, এটা হচ্ছে আমাদের ডাইমেনশন লাইন। যে এটা হচ্ছে তাহলে পুরোটা হচ্ছে আমাদের ডাইমেনশন লাইন। এই ডাইমেনশন লাইন কতটুকু হইতে পারে, এটা তোমার মাঝখানে যতটুকু দৈর্ঘ্য সেই অনুযায়ী হবে, এটা তো আর কোনো মাপামাপি নেই। তোমার এই দুইটার মাঝখানে যতটুকু দূরত্ব ততটুকু মিলিয়ে তোমার ডাইমেনশন লাইনটা দিতে হবে। কিন্তু কাহিনী হচ্ছে এই যে আমাদের এক্সটেনশন লাইনের দুইটা এক্সটেনশন লাইন, তো সেখানে একদম এই বরাবর হচ্ছে আমি দিয়েছি যে ডাইমেনশন লাইনটা, তার মানে এইখানে থাকবে 7 মিলিমিটার, মানে এই যে এতটুকু হবে 7 mm, আর এই যে এখান থেকে এতটুকু হবে 3 mm। তো স্যার বলছে তুমি চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো। কি বললাম, চাইলে এই যে এই মাপটা ঠিক রাখতেও পারো, নাও রাখতে পারো, না রাখলেও সমস্যা নাই। আসলে ক্লিয়ার? হ্যাঁ, তো ডাইমেনশন লাইন বুঝলাম। ডাইমেনশন লাইন এটা, এক্সটেনশন লাইন হচ্ছে এই দুইটা। এক্সটেনশন লাইন দৈর্ঘ্য কত হবে, 10 mm। আর এই যে ডাইমেনশন লাইন যখন আমরা ব্যবহার করব এক্সটেনশন লাইনের উপরে, তাহলে 7 আর হচ্ছে 3 এইভাবে ভাগ করে আমরা হচ্ছে লাইনগুলো আঁকবো। ডাইমেনশন লাইন গেল, 5 নাম্বার গেল। 6 বা এফে তাহলে কি আছে, লিডার লাইন। কি আছে, লিডার লাইন। লিডার লাইন এটা কি জিনিস, এটা মেনলি কোনো বৃত্তাকার যদি অংশ থাকে ড্রয়িংয়ে, সেটার ব্যাসার্ধ বোঝানোর জন্য লিডার লাইনটা ব্যবহার করা হবে। ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, তো এই বৃত্তের অবশ্যই একটা ব্যাসার্ধ আছে, আমরা ধরে নিলাম ব্যাসার্ধটা হচ্ছে 5 মিলিমিটার, ঠিক আছে, বা এর বেশিও হবে, যেটাই হোক 5 মিলিমিটার। তাহলে এই যে লিডার লাইনটা, এটা কিভাবে আঁকবো, লিডার লাইনটা হবে আমাদের লিডার লাইন, তাই না, লিডার লাইন। হ্যাঁ, তো লিডার লাইনটা আমাদের কী হবে, একদম এই যে বস্তুর এর পৃষ্ঠ থেকে আমরা শুরু করব, এর পৃষ্ঠ থেকে শুরু করে এরকম হবে আমার লিডার লাইনটা। এটার কোনো আসলে তেমন মেজারমেন্ট নাই, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে রেখাটা, এটা আমাদের আনুভূমিকের সাথে সমান্তরাল থাকবে। আর এই যে এটা যে কোণে গিয়েছে, এই যে মাঝখানে কোণটা দেখা যাচ্ছে না, মাঝখানে কোণটা একটা নির্দিষ্ট কোণে রাখতে হবে। কত কোণে, এই যে এইখানে এটা হচ্ছে 45 ডিগ্রি কোণে রাখতে হবে, অথবা 60 ডিগ্রি। এটা যদি 45 বা 60 হয়, তাহলে এটা কত হবে, এটা মিনিমাম দরকারই নেই আসলে, তুমি এটা হিসাব করে এটা আঁকলে পরে হচ্ছে এটা ইজি রাখা যায়। তাহলে এই লিডার লাইনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা যখন আঁকবো এর নিচের দিকে এই অ্যারো চিহ্নটা দিতে হবে। এই লিডার লাইন তাহলে কী বোঝাচ্ছে, এটা হচ্ছে ব্যাসার্ধ ইন্ডিকেট করবে। কি ব্যাসার্ধ, কীরকম, এই লাইনটা দিয়ে এই বৃত্তের আসলে ব্যাসার্ধ কত, তখন আমরা হচ্ছে এখানে ব্যাসার্ধ বসে দেবো। ব্যাসার্ধ একটা চিহ্ন ছিল, এটা 5, তো এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। ঠিক আছে, লিডার লাইন আশা করি বোঝা গেছে। এবার আসি জিতে। জিতে ছিল আমাদের সেকশন লাইন। সেকশন লাইন, তো সেকশন কোথা থেকে আসছে, ক্রস সেকশন থেকে আসছে মেনলি। যদি কোনো বস্তুর আমরা যদি প্রস্থচ্ছেদ করি, অর্থাৎ কেটে ফেলি মাঝখান বরাবর, তাহলে সেইখানে সেকশন লাইনটা কীরকম হবে, বা সেকশন লাইনটা কী হবে, আসলে এটার কোনো মেজারমেন্ট নাই, এটা একটা সুবিধা। মনে করেন ওই যে আগে একটা বস্তু একে দেখালাম যে এরকম ছিল, তো এটার এখানে কি একটা হোল ছিল, তাই না, একটা হোল ছিল, যে হোলটা নিচ পর্যন্ত গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যদি এরকম হয়, এই হোলটা নিচ পর্যন্ত তো আসতেছে, তো এখানে এসে হোলটা আরও বড় হয়ে গেছে, হতে পারে না এমন, তাহলে নিচের এই পাশের হোলটা কি আরও বড়, চিত্র ভালো আঁকতে পারি না, বুঝতে হবে একটু কষ্ট করে। তাহলে নিচের হোলটা বড়, উপরের হোলটা ছোট, তো মাঝখানে কি একটা গ্যাপ আছে, মানে গ্যাপ বলতে একটা চেঞ্জ হয়েছে। তাহলে এই চেঞ্জটা তো বাইরে থেকে দেখা সম্ভব না বা বোঝাও সম্ভব না। তাহলে সেটা বোঝাইতে হলে কী করতে হবে, এটা যদি আমি কেটে ফেলি, যে মাঝখানে এই বরাবর যদি আমি মাঝখানে বরাবর কেটে ফেলি, এই বরাবর যদি আমি বস্তুটাকে কেটে ফেলি, দুই ভাগ হয়ে যাবে না, তাহলে উপরের পাশে এভাবে একটা অংশ থাকবে, আর এই পাশে হচ্ছে আরেকটা অংশ থাকবে, তাই না, আশা করি বোঝা গেছে। এরকম একটা অংশ থাকবে, আর এখানে হচ্ছে এরকম একটা অংশ থাকবে, ঠিক আছে। তাহলে এই দুইটার মাঝখানে যদি কেটে ফেলি, তাহলে এই দুইটা অংশ পাওয়া যাবে। তো এই দুইটা অংশের এই যে একটা অংশ যদি নাও নিয়ে সেটাকে যদি তুমি ঘুরায় দাও, তাহলে এটা দেখতে কীরকম দেখা যাবে, এরকম দেখা যাবে না। যদি আমি 2D চিত্র আঁকি,
যে এখানে ছোট একটা হোল ছিল, দেন হচ্ছে হোলটা বড় হয়ে গেছে, বড় হয়ে পুরোটা ছড়াই গেছে, তাই না? এরকম ছিল না? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এইটা তো আমরা কি করলাম, কেটে ফেললাম। কেটে ফেলার পরে আমরা দেখো এই যে এটা তো গ্যাপ, তাই না? গ্যাপে তাহলে আমরা হাত দিতে পারবো না। আমরা এই যে ক্রস এই সেকশন লাইনটা তাহলে কোথায় যাবে? সেকশন লাইনটা যাবে এই যে যেখানে বস্তুটা আছে, বস্তুর ঘনত্ব যেখানে আছে সেইখানে হচ্ছে আমরা সেকশন লাইনটা দিয়ে দিব। এই লাইনটার কোনো তেমন কোনো মেজারমেন্ট নাই, জাস্ট লাইন, থিন লাইন হবে, ঠিক আছে? তাহলে এই যে এই লাইনগুলা, এগুলোই হচ্ছে আমাদের সেকশন লাইন। এটা নিয়ে আমার একটু কনফিউশন, এটা আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। তাও যদি কারো কাছে কোনো কনফিউশন মনে হয়, বা যদি মনে হয় না এটা এরকম না অন্যরকম হবে, তাহলে একটু জানাইও আমাকে। জি, তারপরে গেল এইচ। এইচে কি আছে আমাদের? এইচে হচ্ছে কাটিং প্লেন লাইন। এইচ হচ্ছে আমাদের কাটিং প্লেন লাইন। আচ্ছা, কাটিং প্লেন লাইন এটা কি বোঝাবে আসলে? এটা হচ্ছে এমন একটা লাইন যে লাইনটা কোনো তলকে কাটা হইলে সেটাকে দেখাবে। এটা বোঝার একটু ইজি উপায় আছে, যে মাত্র আমরা যে চিত্রটা দেখলাম আসলে সেকশন লাইন তো বুঝছি। এখন এই যে এই জিনিসটা খেয়াল করো তো, এই জিনিসটা তো আমরা 3D আঁকছি। যদি 2Dতে যদি কোনো বস্তু আমরা কেটে দেখাইতে চাই, কীরকম দেখাইতে হবে খেয়াল করো। আমরা যদি একটা সিলিন্ডারের কথা চিন্তা করি, এটা মনে করো একটা সিলিন্ডার, একটা হোলো সিলিন্ডার, ঠিক আছে? মনে করো একটা হোলো সিলিন্ডার। এই সিলিন্ডারটা এরকম আছে, ঠিক আছে? এটা একটা সিলিন্ডার। তাহলে এই সিলিন্ডারকে যদি আমি এই বরাবর কাটি, এই বরাবর যদি কেটে ফেলি, তাহলে দেখো এই বরাবর যদি কেটে ফেলি মাঝখানে, তাহলে 2 ভাগ হয়ে যাবে না? মাঝখানে কি 2 ভাগ হয়ে যাবে? তো 2 ভাগ হয়ে গেলে আমি কয়ভাবে এটার দিকে দেখতে পারি? এটার ভাবে দেখতে পারি একদম, আমি যদি উপরে আপ ভিউ আকারে দেখি, আপ ভিউ থেকে দেখি, মানে উপর থেকে দেখি, যদি এখান থেকে যদি আমি তাকাই, দেখতে কি এরকম দেখা যাবে না? এরকম দেখা যাবে। এরকম যদি দেখা যায় তাহলে কাটাটা কীরকম হয়েছে? এই বরাবর কেটে গেছে, তাই না? এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ। তাহলে এই যে মাঝখানে এই একটা লাইন দিলাম, এই লাইন দ্বারা মেনলি কাটা বোঝাচ্ছে না? তাহলে এইটাই হচ্ছে আমাদের কাটিং প্লেন লাইন, ঠিক আছে? এটা হচ্ছে কাটিং প্লেন লাইন। তাহলে এই লাইনটা তো আমি এরকম বোঝানোর জন্য দিলাম, তাহলে এটা মেনলি কীভাবে দিতে হবে লাইনটা খেয়াল করো। তাহলে এটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা, বা যে কোনো বস্তু হইতে পারে, সেটা যে আমি কাটা বোঝাচ্ছি, কাটা বোঝাইতে হলে আমাদের লাইনটা কীরকম দেখতে হবে? লাইনটা দেখতে হবে, এই লাইনটা 2 ভাবে দেখা যায়। হ্যাঁ, লাইনটা স্যার মনে হয় 2টা দেখায় না, যেখানে একটা দেখাইছে, আমি বলি এটা 2 ভাবে লেখা যায়। একটা হচ্ছে লার্জ লাইন, গ্যাপ, 2টা স্মল লাইন, দেন লার্জ লাইন, আবার গ্যাপ, 2টা স্মল লাইন, লার্জ লাইন, 2টা স্মল লাইন, লার্জ লাইন, এভাবে দেখা যায়, এভাবে লেখা যায়। আর হচ্ছে অবশ্যই যেই পাশটা কেটেছি, তাহলে একদম 2 পাশের দিকে আমাদের 2টা অ্যারো দিয়ে দিতে হবে। আচ্ছা, আর দ্বিতীয়ত কি দেখা যাবে? আগে 2টা অ্যারো দিয়ে নিই, দেন হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কী বলা হয়, ওই যে ড্যাশ লাইনের মতো, সেম গ্যাপ লাইন, গ্যাপ লাইন, গ্যাপ লাইন, গ্যাপ লাইন, গ্যাপ, এরকম। আচ্ছা, তাহলে মেজারমেন্টটা বলি। এখানে লার্জ লাইনটা, এটার মেজারমেন্ট হচ্ছে আমাদের 20 থেকে 40 মিলিমিটার, যে কোনো একটা নিতে পারি, 20 থেকে 40-এর মাঝখানে যে কোনো একটা নিতে পারি। গ্যাপ যেটা, গ্যাপটা হচ্ছে আমাদের 1.5 মিলিমিটার। আর এই যে স্মল লাইন, যেগুলো স্মল লাইনগুলো হচ্ছে আমাদের 6 মিলিমিটার। আশা করি ক্লিয়ার। তারপরে এইখানে যদি এইভাবে আঁকি, 2টা লাইনের যে কোনো একটা লাইন দিলেই হবে। তো এই দ্বিতীয় যে লাইনটা, এটা কি? এটা হচ্ছে প্রত্যেকটা 6 মিলিমিটার করে, প্রত্যেকটা 6 মিলিমিটার করে। তাহলে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 1.5 মিলিমিটার করে। আশা করি ক্লিয়ার। তাহলে এটাকে যদি আমি কেটে দেখাবো, তাহলে কীভাবে দেখাবো? ধরো আমি হচ্ছে এটা চিন্তা করতেছি, এটা কি করবে? এটা এই যে আগে একবার বলেছিলাম যে স্পর্শ করবে, ছেদ করবে না। কিসের ক্ষেত্রে বলেছিলাম? এটার ক্ষেত্রে বলেছিলাম যে এটা ছিল যে হিডেন লাইন। হিডেন লাইন কী করবে? এই যে অবজেক্ট লাইনকে কী করবে? স্পর্শ করবে, ছেদ করে যাবে না। কিন্তু এখন এই যে আমাদের ক্রস সেকশন, যেটা ক্রস সেকশন বলতে সরি কাটিং প্লেন লাইন, তাহলে এটা কি করবে? এটা ছেদ করে যাবে। অর্থাৎ এভাবে করে ধরো, তাহলে প্রথমে 20 থেকে 40, এটা এরকম হবে, গ্যাপ, দেন 6, আবার বড় গ্যাপ,
এরকম যদি লিখি তাহলে এটা কি ছেদ করে গেছে না, ছেদ করে গিয়ে 6 মিলিমিটার করে, প্রত্যেকটা 6 মিলিমিটার করে, তাহলে গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 1.5 মিলিমিটার করে। আশা করি ক্লিয়ার। তাহলে এটাকে যদি আমি কেটে দেখাবো তাহলে কীভাবে দেখাবো, ধরো আমি হচ্ছে এটা চিন্তা করতেছি, এটা কি করবে, এটা এই যে আগে একবার বলেছিলাম যে স্পর্শ করবে, ছেদ করবে না, কিসের ক্ষেত্রে বলেছিলাম, এটার ক্ষেত্রে বলেছিলাম যে এটা ছিল যে হিডেন লাইন কি করবে, এই যে অবজেক্ট লাইনকে কি করবে, স্পর্শ করবে, ছেদ করে যাবে না। কিন্তু এখন এই যে আমাদের ক্রস সেকশন, যেটা ক্রস সেকশন বলতে সরি কাটিং প্লেন লাইন, তাহলে এটা কি করবে, এটা ছেদ করে যাবে, অর্থাৎ এভাবে করে ধরো, তাহলে প্রথমে 20 থেকে 40 এটা এরকম হবে গ্যাপ, দেন 6 আবার বড় গ্যাপ, এরকম যদি লিখি তাহলে এটা কি ছেদ করে গেছে না, ছেদ করে গিয়ে আমরা অ্যারো চিহ্ন দিয়েছি। এখন কথা হতে পারে যে অ্যারো আমি উপরে দিব না নিচে দিব, অ্যারোটা মেনলি বোঝাবে তোমার অবজেক্টটা কোথায় আছে। যদি অবজেক্টটা এইটা হয় তাহলে এইদিকে আমরা অ্যারো দিব, তার মানে এই যে এই অংশটা যেটা বোঝাচ্ছে, বাকি অংশ আমরা এটা বোঝাচ্ছে এটা ফাঁকা, কিন্তু আসলে বস্তুটা এরকম ছিল। কথাটা কেমন বোঝাইছে আল্লাহ জানে। কিন্তু কি বললাম, অ্যারোটা আমরা যেদিকে দিব সেটা মেনলি বোঝাবে যে আসলে এই পাশে অবজেক্টটা আছে, অবজেক্টের মেইন অংশটা এখানে আছে, আর এটা কি এরকম ছিল কিন্তু এখন এখানে আপাতত কাটার পরে এটা এখন নাই, ঠিক আছে, এটা এখন আর নাই। তাহলে অ্যারোটা এইভাবে দিতে হবে। ক্লিয়ার আশা করি। তাহলে মেজারমেন্টটাগুলো মনে রাখতে হবে। এইচ গেল, এরপর কি আছে, আচ্ছা আই আর জে, তাহলে ব্রেক লাইন আর ফ্যান্টম আর রিপিট লাইন। ব্রেক লাইনটা বলি, ব্রেক লাইন একেবারে ইজি, আই ব্রেক লাইন, ঠিক আছে। তাহলে ব্রেক লাইন আসলে কিছুই না, ব্রেক লাইনটা মনে করো বড় একটা অবজেক্ট আছে, হ্যাঁ, মনে করো বিশাল বড় একটা অবজেক্ট, এখন আমাদের ড্রয়িংয়ের জায়গায় এত স্পেস নাই যে আমি এই পুরোটা আঁকতে পারবো। এখন আমি কি করব, তাহলে যেহেতু স্পেস কম, আমি কি করব, এটাকে ছোট করে আঁকবো, ছোট করে এঁকে এই যে মাঝখানে আমি কি করব, এই কি বলা হয় ব্রেক লাইনটা দিয়ে দিব। ব্রেক লাইনটা কীরকম, এই যে তাহলে এই জিনিস আর এই জিনিস সেম, মেইন পার্থক্যটা কি, এই লম্বা লাইনটাকে আমি ছোট করার জন্য এখানে একটা চিহ্ন দিয়ে দিছি, তাহলে এই লাইনটাকে ছোট করার জন্য। তাহলে এই যে ছোট করলাম, লাইনটাকে ছোট করলাম, এটা হচ্ছে মেনলি কি বোঝাচ্ছে, ব্রেক লাইন, আর কিছু না। এখানে কোনো মেজারমেন্টের কোনো প্রয়োজন নাই, অ্যাজ ইউজুয়াল জাস্ট একটা চিহ্ন বসাই দেওয়া, ঠিক আছে। লাস্ট বাকি, আরে ভাই কি কষ্ট, লাস্টে কি আছে, ফ্যান্টম আর হচ্ছে রিপিট লাইন। এটা স্যার স্কিপ করছে, তো যার দরকার সে দেখবেন, না দরকার হলে নাই, আমার ইচ্ছা হয়েছে তাই ভিডিও করলাম। আচ্ছা, ফ্যান্টম আর হচ্ছে রিপিট লাইন। আর তাহলে রিপিট শব্দের অর্থ কী বোঝাচ্ছে, এটা দ্বারা শব্দের দ্বারা বোঝা যাচ্ছে মানে এটা পুনরাবৃত্তি ঘটতেছে, তার মানে আগে একটা বিষয় ছিল ওইটার আবার রিপিট করতেছি আমরা। তো ব্যাপারটা এরকম, যদি ব্যাপারটা এরকম ধরে নেন কোনো একটা বস্তু আছে যেটা ঘুরতে পারে, হ্যাঁ, কোনো একটা বস্তু আছে যেটা ঘুরতে পারে, যেমন হতে পারে দরজার হাতল, ঠিক আছে, কি হতে পারে, দরজার হাতল। আমি যদি আঁকি, মনে করি এটা হচ্ছে সেই ফিক্সড জায়গা যেটার চারপাশে হচ্ছে, এটা হচ্ছে দরজার হাতলটা, হ্যাঁ, এটা মনে করেন দরজার হাতলটা, এটা হচ্ছে ফিক্সড জায়গাটা, তাহলে এটা হচ্ছে দরজার হাতল। এটা কি হয়তো এদিকে বা হচ্ছে এদিকে রোটেট করতে পারবে, তাই না? এখন আমি বুঝাইতে চাচ্ছি এটা দরজার হাতল আর এটা রোটেট করতে পারবে। ড্রয়িংয়ে তো আমি রোটেট করে দেখাতে পারবো না কীভাবে রোটেট করে। এর জন্য আমাদের এই চিত্রটাকে, এই চিত্রর পাশে একটা রিপিটেড লাইন আঁকতে হবে, মানে এই যে অবজেক্ট লাইনগুলো না, অবজেক্ট লাইনটা তো বস্তুটা বোঝা যাচ্ছে যে এটা একটা হাতল, তাহলে এইটার সাথে এমন কিছু আঁকতে হবে যাতে করে বোঝা যায় যে এটা ঘুরবে, আবার কতটুকু ঘুরবে সেটাও বোঝা যাবে। আচ্ছা, তাহলে খেয়াল করেন ব্যাপারটা এরকম যে অবজেক্ট লাইনটা এই বস্তুটারই প্রতিরূপ, আগে আমি বোঝাই, তারপরে হচ্ছে মেজারমেন্ট কি হাবিজাবি ওগুলো বলতেছি। আচ্ছা, খেয়াল করেন, তাহলে এই যে এটা মেনলি হচ্ছে, আমি যদি বোঝাইতে যাচ্ছি এই যে এই অংশটা, এটা মেনলি ঘুরে উপরে আসছে, এটা মেনলি কি বোঝাচ্ছে, এটা ঘুরে উপরে আসছে, দরজার হাতল ঘুরে উপরে আসছে। এখন এইটাতে হাতল যেভাবে অবজেক্ট লাইন দিছি সেই একইভাবে অবজেক্ট লাইন দেওয়া যাবে না। তাহলে এই যে আমি চিত্র আঁকলাম এই অংশে সে একই রকম অবজেক্ট লাইন দেওয়া যাবে না, অবজেক্ট লাইন তো মাঝখানে কোনো ফাঁকা নাই, তাহলে অবজেক্ট লাইন তো দেওয়া যাবে না,
কারণ এটা তো বাস্তবে নাই, এটা ঘুরে হয়তো পরে ওইখানে আসবে। তাহলে এটা বোঝানোর জন্য আমাদের কি দিতে হবে, এই যে ঘুরে যে এখানে আসবে, তাহলে আসার পরে যে বস্তুটা এইখানে আসলে যে দেখা যাচ্ছে, তো এটার ব্যবহার করার জন্য বা এটা বোঝানোর জন্য রিপিট লাইন ব্যবহার করতে হবে। তো রিপিট লাইনের মেজারমেন্টগুলো বলি তাহলে কেমন। রিপিট লাইন হচ্ছে থাকবে আমাদের রিপিট লাইনগুলো কীরকম থাকবে, আচ্ছা এটা অনেকটা ইসের মতো, এই লাইনের মতো, ওই যে কাটিং, হ্যাঁ কাটিং প্লেন লাইন, কাটিং প্লেন লাইনের মতো, অর্থাৎ বড় লাইন দেন গ্যাপ দেন ছোট লাইন দেন গ্যাপ, ছোট লাইন দুইটা অবশ্যই, দুইটা গ্যাপ বড় লাইন, হ্যাঁ এভাবে করে হচ্ছে যাবে। তো এখানের মেজারমেন্টটা একটু ভিন্ন, এটা হচ্ছে 8 মিলিমিটার করে, ছোট লাইনগুলো হচ্ছে 2 মিলিমিটার করে, আর গ্যাপটা হচ্ছে 1 মিলিমিটার করে, 8 2 1 এভাবে করে। তাহলে এটা আমি একটু আরেকবার এঁকে দেখাই, তাহলে খেয়াল করেন। এটা হচ্ছে যদি আমার দরজার হাতল চিন্তা করেন, আমি এটার কমপ্লেক্স করতেছি না, জাস্ট ইজি করে রাখতেছি। এটা যদি দরজার হাতলটা হয়, তাহলে মনে করেন এটা ঘুরে একদম উপর পর্যন্ত আসবে, তাহলে কি করব, এই পর্যন্ত হচ্ছে আমি রিপিট লাইনগুলো আঁকবো। তাহলে কি একটা বড় দাগ, দুইটা ছোট, দেন বড় দাগ, ছোট বড় দাগ, ছোট, দেন হচ্ছে বড় দাগ, ছোট বড় দাগ। আচ্ছা এটা একটু অ্যাডজাস্ট করে নিন, আমি ভালো করে রাখতে পারতেছি না। এই যে তাহলে এই যে বিষয়টা যদি এরকম, তাহলে এটা সেই আমাদের এই বস্তু আর এই বস্তু সেম জিনিস, জাস্ট এটা যে ঘুরে আর কি এখানে আসবে, আসার পরে এখানে এরকম থাকলে এটা কীরকম দেখা যাবে, কীরকম অবস্থা হবে, সেই লাইনগুলো আমরা কী দিয়ে দেখাবো, এই হচ্ছে ফ্যান্টম বা রিপিট লাইন দিয়ে দেখাবো। এই হচ্ছে আমাদের লাইনের কাজগুলো শেষ। তো 10টা লাইন দেখাইলাম মোটামুটি, স্যার ক্লাসে যা বোঝাইছে এই ছিল, আমি যতটুকু জানি সেটা জানাইলাম। আপনারা যদি জানেন আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।